আমি চার্জের চারপাশটা ঘুরে দেখলাম এবং পাশে একটা ছোট ঘর খুঁজে পেলাম, যেটার ভেতরে কিছু কাঠের বেঞ্চ রাখা আছে। ঘরটার কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি, সম্ভবত ওটা বাচ্চাদের প্রার্থনা ঘর হিসেবে ব্যবহৃত হতো। আমি ওখানে আশ্রয় নিলাম। আমার চোখ দুটো অনবরত চারপাশের অন্ধকারের উপর ঘুরছিল, কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে কিনা দেখার জন্য। তারপর পকেট থেকে ফোনটা বের করে আফরোজ আপুর নাম্বারে ডায়াল করলাম। একবার রিং হতেই ওপাশ থেকে উনি ফোনটা ধরলেন। আফরোজ আপু বললেন, ওর চোখে ফাঁকি দিয়ে বের হতে তোমার অনেক সময় লেগে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? ওনার কথাগুলো খুব অদ্ভুত ঠেকলো, যেন উনি দূর থেকে আমার প্রতিটা নড়াচড়া দেখতে পাচ্ছিলেন। আফরোজ আপু বললেন, আমি শুধু জানি, ব্যাস এটুকুই। আমি বললাম, ঠিক আছে, আমাকে বলুন ওনার প্রথম স্ত্রীর সাথে কি হয়েছিল। আফরোজ আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নুসরাতের ওই বাসায় আসার ঠিক 3 মাস পর থেকে পেটের বাম পাশে ব্যথা শুরু হয়েছিল। শুরুতে ওটা খুব সামান্য ছিল, তাই ও পাত্তা দেয়নি, কিন্তু ব্যথাটা যখন আরো বাড়তে লাগলো, ও আরিফকে সবকিছু খুলে বলল। আরিফ ওকে নির্দিষ্ট একটা হাসপাতালে নিয়ে গেল চেক আপের জন্য। ওখানে ও শুনতে পেল ওর নাকি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। নুসরাত খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরিফ ওকে সান্ত্বনা দিয়ে বলেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ছিল একটা চরম মিথ্যা কথা। ওইটাই ছিল নুসরাতের জীবনের ট্র্যাজেডি শুরু। ওনার কথাগুলো আমার মাথায় একদম গেঁথে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে লাইনটা হঠাৎ কেটে গেল। আমি স্ক্রিনের দিকে তাকালাম, নেটওয়ার্ক একদম গায়েব। কি হচ্ছে এসব? আমি আবার ওনার নাম্বারে ডায়াল করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে আমার ফোনটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমার কাছে খুব অদ্ভুত ঠেকলো, কি হলো ফোনটা? আমি ওটার আবার অন করার চেষ্টা করলাম, কিন্তু ফোনটা চালু হতেই চাইলো না। স্ক্রিনে শুধু একটা সাদা ব্যাকগ্রাউন্ড ভেসে উঠছে, আবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চরম বিরক্ত আর হতাশা নিয়ে ফিসফিসিয়ে উঠলাম, দূর, এখন এই ঝামেলাটা হতে হলো। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার ভেদ করে ভেসে এলো। ওখানে কে? একটা শক্তিশালী টর্চের আলো সরাসরি আমার মুখের উপর এসে পড়লো। আমি দেখলাম প্রায় 50 ঊর্ধ্ব বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আর বললেন, আপনি কে মা? আর এত রাতে এই নির্জন জায়গায় কি করছেন? উনি জিজ্ঞাসা করলেন। আমি আমতামতা করে বললাম, দুঃখিত আঙ্কেল, রাতে আমি একটা বিপদে পড়েছিলাম, তাই ভাবলাম সকাল হওয়ার আগ পর্যন্ত এই নিরাপদ আশ্রয়টুকুতে এই রাতটুকু যদি পার করে দেই। ভদ্রলোক আমার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করলেন। ওনার চোখে সন্দেহের আভাস ছিল। উনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই ওনাকে এখানে রাত কাটানোর অনুমতি দেওয়ার জন্য আমাকে সংক্ষেপে একটু বুঝিয়ে বলতে হলো। উনি বললেন, আমি এই চার্জের ফাদার, আপনি এখানে একদম নিরাপদ, চলুন ভেতরে চলুন, নয়তো এই কনকনে ঠান্ডায় আপনার সর্দি লেগে যাবে। উনি আমাকে ওনার কোয়ার্টারের ভেতর নিয়ে গেলেন। মিশন হাউসটি খুব একটা বড় ছিল না, তবে খুব পরিপাটি এবং আরামদায়ক ছিল। আমার ঠান্ডা কাটানোর জন্য উনি আমাকে 1 কাপ গরম চা দিলেন। ততক্ষণে ঠান্ডায় আর ভয়ে আমি দাঁতে দাঁত লেগে কাঁপছিলাম। আমি চায়ের কাপটা নিলাম এবং এক চুমুকেই বেশ কিছুটা গরম চা গলার নিচে নামিয়ে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমি বললাম, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আর ঠিক তখনই আমার শরীরের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন টের পেলাম। হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন হালকা হয়ে এলো। আমার প্রচন্ড ঝিমুনি আসছিল এবং চোখের পাতা দুটো ক্রমশই ভারী হয়ে আসছিল। আমি খুব দুর্বল গলায় বললাম, আঙ্কেল, আমার এমন কেন লাগছে? কিন্তু উনি কোনো কথা বললেন না। ওনার মুখের সেই রহস্যময় হাসিটা আগের মতোই বজায় রইল। উনি চায়ের সাথে কোনো ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছেন। ভদ্রলোক যে আমার চায়ের সাথে ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছেন, সেটা বুঝতে পেরে আমার শির দ্বারা আতঙ্কের একটা স্রোত নেমে গেল। আমি শেষ চেষ্টা হিসেবে সোফা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি আবার ধপাস করে সোফার উপরই পড়ে গেলাম। আমার শরীরের সমস্ত উক্তি উবে গিয়েছিল। অস্পষ্ট চোখে আমি দেখলাম চার্জের ফাদার ধীর পায়ে ঘরের এক কোনায় গেলেন এবং পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল দিলেন। উনি ওপাশ থেকে বললেন, আমি ওকে কাবু করে ফেলেছি। মেয়েটা আসলে বুঝতে পারছে না ও কার কথা বিশ্বাস করবে আর কার কথা বিশ্বাস করবে না। আমি যতই চেষ্টা করছিলাম চোখ দুটো খোলা রাখতে, ওষুধের তীব্রতা আমাকে ততই গ্রাস করে নিচ্ছিল। এক সময় আমার চোখের পাতা পুরোপুরি বুঝে এলো আর সবকিছু এক কুচকুচে অন্ধকার অতলে তলিয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আর সবচেয়ে ভয়ের তো ব্যাপার হলো, আমার হাত ও দুটো পা বেডের সাথে হ্যান্ডকাপ দিয়ে শক্ত করে বাঁধা। আমার ঠিক মাথার উপর একটা তীব্র সার্জিক্যাল লাইট জ্বলছে, ঠিক অপারেশন থিয়েটারে যেমনটা থাকে। আমি প্রচন্ড দুর্বলতা অনুভব করেছিলাম এবং মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। মাথা ঘুরিয়ে ঘরে চারপাশটা দেখার চেষ্টা করলাম। পুরো কেবিনে আমি ছাড়া আর কেউ ছিল না, একদম নির্জন। ঠিক তখনই দরজার লক খোলার একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো। কেউ একজন ধীর পায়ে আমার কাছে এগিয়ে আসছে। লোকটা যখন উলটপালট চিন্তার অবসান ঘটিয়ে সেই তীব্র আলোর নিচে এসে দাঁড়ালো, আমার কলিজা যেন শুকিয়ে গেল। ও আর কেউ নয়, আমার স্বামী আরিফ। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। তাৎক্ষণিকভাবে এক চরম আতঙ্ক আমায় গ্রাস করলো। তার মানে সেই ফাদার আসলে আরিফের হয়ে কাজ করেছিল। ওরা সবাই একে অপরের সাথে জড়িত। আরিফ আমার দিকে তাকিয়ে বলল, তুমি এভাবে পালাচ্ছিলে কেন রাইসা? আমি খুবই ও ভয়ে চিৎকার করে উঠলাম আর বললাম, তোমার মতো একটা তান্ত্রিক, একটা খুনি শয়তানের কাছ থেকে আমি পালাবো না তো কার কাছ থেকে পালাবো? তোমার সব চাল ভেস্তে গেছে। আমি তোমার কোনো তন্ত্রমন্ত্রের বলি হব না। আমি ওর উপর চড়া হতেই ও যেন এক মুহূর্তের জন্য জমে গেল এবং চরম বিভ্রান্তি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ও খুব ধীরে একটা শুকনো শুকনো হাসি হাসলো। আরিফ বলল, তুমি কি ইয়ার কি করছো নাকি সিরিয়াসলি বলছো এসব? তান্ত্রিক বলি? কিসের বলি? প্লিজ রাইসা, কি হচ্ছে এসব? আমি বললাম, যত ইচ্ছা ভান করো, আমি তোমার কোনো কথা আর বিশ্বাস করবো না। আফরোজা আপু আমাকে অলরেডি সব বলে দিয়েছে যে তুমি আসলে কেমন মানুষ। আফরোজার নামটা শোনার সাথে সাথে আরিফের মুখের পুরো অভিব্যক্তি বদলে গেল। মনে হলো এই নামটা ওর আত্মার কোনো অন্ধকার দিককে স্পর্শ করেছে। কয়েক সেকেন্ডের জন্য ও মুখে আর কোনো কথাই ফুটিয়ে তুলতে পারলো না। আরিফ বলল, রাইসা, আমার কথা শুনো। ওই মহিলা তোমাকে যা বলছে দয়া করে তার একটা অক্ষরও বিশ্বাস করো না। ও একটা আস্ত ডাইনি, একটা শয়তান। আমি ওকে তোমার চেয়ে অনেক ভালো করেই চিনি। আমি চিৎকার করে বললাম, তাই নাকি? তাহলে আমাদের খাটের নিচে যে কুফুরি জাদুটনা লুকিয়ে রেখেছিলে, ঠিক আমি
আমি যেখানে ঘুমাই তার ব্যাখ্যা কি? কেন তুমি আমার প্রাণের পেছনে লেগেছো? যে ভদ্রলোক আমাকে বাঁচাতে এসেছিলেন তাকে তুমি মেরে ফেলেছো। এখন বলো আসল শয়তানটা কে? আরিফ কিছু একটা বলতে মুখ খুলতে যাবে, ঠিক তখনই পুরো বিল্ডিং জুড়ে একটা বিকট অ্যালার্ম বেজে উঠলো। আরিফের মুখে এবার স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠলো। ও ফুসফুসিয়ে বলল, ধ্যাত। ও দ্রুত পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ও ডায়াল করার আগে কেবিনের দরজাটা সামান্য ফাঁক হলো এবং ঘরের ভেতরে একটা টিয়ার গ্যাস বা অন্য অজ্ঞান করার গ্যাসের ক্যানিস্টার ছুড়ে মারা হলো। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়াটে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লো। আমার দম আটকে আসতে লাগলো। আরিফ সেই গ্যাস ফুসফুসে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে মেঝেতে ঢলে পড়লো। আমি বাতাসের জন্য ছটফট করছিলাম, গ্যাসের প্রভাবের সাথে লড়াই করার চেষ্টা করছিলাম, কিন্তু সবকিছু বৃথা গেল। ঠিক তখনই মুখে গ্যাস মাস্ক পরা কয়েকজন বিশাল দেহি লম্বা চোরা লোক ঘরের ভেতরে ঝড়গতিতে ঢুকে পড়লো। ওরা খুব দ্রুত আমার হাতের এবং পায়ের হ্যান্ডকাপগুলো খুলে দিল। আমার ঝাপসা হয়ে আসা দৃষ্টি দিয়ে যে লোকটাকে আমি কোনো মতে দেখতে পাচ্ছিলাম, সে এমন কিছু একটা বললো যা আমার অচেতন হয়ে যাওয়া মস্তিষ্ক পুরোপুরি প্রসেস করতে পারছিল না। লোকটা বলল, ম্যাডাম আপনি এখন নিরাপদ, আমরা আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। এরপর আমার মাথা আর কাজ করেনি। সেই গ্যাসের তীব্রতায় আমি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেললাম। কারা ছিল ওই লোকগুলো, আর ওরা কেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? যখন আমার পুনরায় জ্ঞান ফিরল তখন আরো 3 দিন পার হয়ে গেছে। আমি নিজেকে ছোট একটা অত্যন্ত সুন্দর ছিমছাম ফ্ল্যাট আবিষ্কার করলাম। পুরো 3 দিন আমি অজ্ঞান ছিলাম এখানে। কে করতে পারে এই কাজ? আমার শরীর তখনও প্রচন্ড দুর্বল ছিল, একটু শক্তি দরকার ছিল। ঠিক তখন নিজের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। আমার গায়ে অন্য একটা জামা কাপড় জড়ানো, তার মানে আমি যখন অজ্ঞান ছিলাম কেউ একজন আমার পোশাক বদলে দিয়েছে। আমি খুব ধীরে ধীরে ঘরের দেওয়ালে ঝোলানো ছবিগুলোর দিকে তাকালাম, কিন্তু ছবির কোনো ফেসই আমার চেনা মনে হলো না। ঠিক তখনই ঘরের ড্রয়িং রুম থেকে কিছু কথাবার্তার আওয়াজ আমার কানে এলো। একটা বাচ্চার কণ্ঠস্বর, বড়জোর 4 বছর বয়স হবে। কৌতূহল আর চাপ সামলাতে না পেরে আমি বিছানা থেকে নামলাম। খুব সাবধানে পা ফেলে ঘরের বাইরে আসতে দেখলাম একটা ছোট বাচ্চা ড্রয়িং রুমে মেঝেতে একটা মহিলার সাথে খেলা করছে। পুরো মেঝেতে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে, যার উপর দিয়ে হাঁটা প্রায় অসম্ভব। বাচ্চাটা বলল, আম্মু এই দেখো। মহিলাটি সোফা থেকে উঠে দাঁড়ালেন এবং আমাকে দেখা মাত্রই ওনার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠলো। উনি খুব নরম গলায় জিজ্ঞাসা করলেন, আপনার জ্ঞান ফিরেছে? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, আপনি কে? উনি বললেন, আমি আফরোজা, যে আপনাকে ওই মাঝরাতে ফোন করেছিল। এবার আসল সত্যটা জানার সময় হয়ে এসেছে। আফরোজা আপুর মুখ থেকে ওনার নামটা শোনা মাত্রই আমার বুকের ভেতরে একটা বিশাল পাথরের ভার নেমে গেল। এতক্ষণ ধরে মনের ভেতর যে হাজারটা প্রশ্ন নিয়ে ঘুরপাক খাচ্ছিলাম, মনে হলো এতদিনে সেগুলোর উত্তর পাওয়ার পথ খুলেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রথম কয়েক সেকেন্ড আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার কি করা উচিত। ওনাকে কি জড়িয়ে ধরবো নাকি ওনার হাত দুটো চেপে ধরবো, কারণ ওনার ওই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি শুধু বললাম, আফরোজা আপু। তারপর বলল, আপু আপনি নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত, আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাবার কিছু নিয়ে আসছি। এই বলে উনি রান্নাঘরের দিকে গেলেন। আমি সোফায় এমন ভাবে গুটিসুটি মেরে বসলাম যেন সামান্য একটু নড়াচড়া করলেও বড় কোনো বিপদ হয়ে যাবে। ওনার ছেলেটা তখন মেঝেতে বসে আনমনে খেলনা গাড়ি নিয়ে খেলছিলেন। ও একবারের জন্য মাথা তুলে আমার দিকে তাকায়নি, কিন্তু ওর দিকে চেয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম। ওর চেহারার গড়ন, বিশেষ করে ওর মুখের অভিব্যক্তি হুবহু আমার স্বামী আরিফের মতো। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের 3য় পর্ব, আর শেষ পর্বটা খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।